আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্থনৈতিক রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা দেখব হচ্ছে গ্লাস। এখানে আমাদের প্রায় একটু প্রবলেম হয় স্টুডেন্টদের, যে গ্লাস, সিরামিক এবং সিমেন্ট, এদের রাসায়নিক সংকেতগুলো, কেমিক্যাল সংযুক্তিগুলো অনেক সময় মনে থাকে না বা এমসিকিউতে আসলে প্যাচ লাগে। সো ওটা মনে রাখবো কিভাবে, তার একটা টেকনিক আমি শেষে বলবো। তো আগে আমরা একটু গ্লাস সম্বন্ধে জেনে নিই। গ্লাস আমরা প্রতিদিনই ব্যবহার করি, তো এই গ্লাস সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। গ্লাসটার মেইন কম্পোনেন্টটা কি? মেইন কম্পোনেন্ট কিন্তু সিলিকা, SiO2। তোমরা জানো সিলিকা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। সিলিকাটা হচ্ছে মেইন কম্পোনেন্ট, তার সাথে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড হয়তো থাকবে কিছু। মেইন হচ্ছে সিলিকা। যদি সিরামিকে যাও সেখানেও কিন্তু তার সাথে ক্লের মধ্যে কিন্তু সিলিকা থাকে। তুমি যে সিমেন্ট বানাও কি সেখানেও কিছু পরিমাণ সিলিকা কিন্তু থাকবেই। যাই হোক, তো এই যে সিলিকা, তো সিলিকন সম্বন্ধে একটু তোমাদের জ্ঞান অবশ্যই থাকা দরকার। এটা পর্যায় সারণীতে এমন একটা জায়গায় অবস্থান করতেছে যার যোজ্যতা টেট্রা ভ্যালেন্সি সেটা প্রদর্শন করে, চতুর্যোজ্যতা সে দেখায়। সিলিকনের শেষ কক্ষপথে আমরা 4টা ইলেকট্রন দেখি। সো আমরা জানি যে যাদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তারা 1টা, 2টা অথবা 3টা, তারা ধাতু হয়। 1টা, 2টা বা 3টা ইলেকট্রন হলে তারা ছেড়ে দেয়। আবার যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন 5, 6 বা 7, তারা অধাতু হয়, তার ইলেকট্রন নেয়। কিন্তু সিলিকন ঠিক মাঝখানে হওয়ায়, তার 4টা ইলেকট্রন হওয়ায় সে অপধাতু হিসেবে আচরণ করে, যার চতুর্যোজনী ব্যবহার করে সে অনেক ধরনের বন্ধন বানাতে পারে। স্পেশালি কার্বনের মতো এত না, বাট তার মধ্যে ক্যাটিনেশন প্রপার্টি থাকে। স্পেশালি যখন সে সিলিকন ডাইঅক্সাইডটা যৌগটা যখন বানাবে, আমরা জানি সিলিকনের শেষ শক্তি স্তর হচ্ছে 3 থাকায় আমরা সিলিকনের শেষ যে শক্তি স্তরটা সেটা হচ্ছে 3s2, 3px, 3py, 3pz। তোমরা জানো শেষে 4টা ইলেকট্রন থাকে। তো যখন এই 4টা ইলেকট্রন তোমরা জানো, এটা যখন বন্ধন করতে যায়, উত্তেজিত হয়ে একটা ইলেকট্রন এখানে আসবে। ইভেন তার 3dটা পুরো কিন্তু খালি, 3dটা তার পুরোটাই কিন্তু খালি। তো যার ফলে এটা যখন সিলিকা হয়ে অসংখ্য সিলিকা অণু যখন কাছাকাছি আসবে, তাদের মধ্যে এই ক্যাটিনেশন প্রপার্টি সিলিকন দেখায়, অর্থাৎ সে এই ধরনের বন্ধন তৈরি করে, একটা বিশাল ত্রিমাত্রিক জাল তৈরি করে, যার ফলে এই অক্সিজেন তার পাশেরটা, এটা তার পাশের সিলিকন, এটা তার পাশের সিলিকন, এইভাবে একটা বিশাল চেইন সে বানাতে পারে, ক্যাটিনেশন প্রপার্টি দেখাতে পারে, যার জন্য এই সিলিকার গলনাঙ্ক অনেক হাই মেল্টিং পয়েন্ট। তো যাই হোক, সো তোমরা এটা জানো যে এই সিলিকন ডাইঅক্সাইড, এটার গলনাঙ্ক অনেক উচ্চ। এটা একটা রিফ্লেক্টর হিসেবে কাজ করে, থার্মালি এটা রেসিস্টেন্স, সহজে এর মধ্যে তাপ প্রবাহ হয় না, যেটা আমরা বালিতে পাই, বা আরো সহজ ভাষাতে বলি একেবারে পরিষ্কার কোয়ার্টজ থেকে পাই বা বালি থেকে পাই। সো এই সিলিকা যেহেতু সেটা খুবই একটা স্ট্রং বন্ড করতে পারে, মানে চতুর্দিকে ত্রিমাত্রিক জাল, তার সাথে এটা যখন আমরা কাঁচ বানানোর সময় এটার শেপে আনার জন্য, এটাকে গলনাঙ্কটা কমানোর জন্য আমরা এখানে সোডিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড গুলো দিই, যাতে করে এটার গলনাঙ্কটা কমে যায় এবং একটা শেপ, স্মুথ একটা শেপ চলে আসে। সেটার জন্য দেওয়া হয় কিছু পরিমাণ। মেইন হচ্ছে সিলিকা। সো এই সিলিকা আমরা এই বৈশিষ্ট্য দেখলাম। এখন দেখো, এটা হলো অ্যামরফাস তো নন ক্রিস্টালাইন। গ্লাস হচ্ছে নন ক্রিস্টালাইন, মানে কি যার পুরো রেগুলারলি অ্যারেঞ্জড না। ধরো একটা ক্রিস্টালটা এমন হবে, ধরো একটা এমন রেগুলার ক্রিস্টাল, যেটাকে আমরা ক্রিস্টালাইন বলি, সেটা কেমন? ধরো আমি যদি বলি এইভাবে সুন্দরভাবে সজ্জিত, এটাকে বলা হয় রেগুলারলি অ্যারেঞ্জড, যাকে বলে ক্রিস্টালাইন বলা হয়। কিন্তু যদি অ্যামরফাস নন ক্রিস্টালাইন, তখন বোঝাবে ধরো এমন একটা, ধরো উঁচা নিচা বিভিন্ন ভাবে হয়। সেক্ষেত্রে ধরো একটা ধরো এমন, আরেকটা ধরো এমন, বিভিন্ন শেপে হতে পারে, মানে রেগুলার অ্যারেঞ্জমেন্ট আমরা পাবো না। এটাকে বলা হয় অ্যামরফাস, এলোমেলো। যার জন্য এটা দেখো, এটা সহজে তাপ পরিবহন হয় না, থার্ম রেসিস্ট্যান্ট, মানে তাপ পরিবহন যা হবে অণু থেকে অণু, একটা জিনিস খুব সহজে এখান থেকে পরিবাহিত হয় তাপ শক্তিটা, কিন্তু এখানে অ্যারেঞ্জ না হওয়ায় তাপ সহজে পরিবহন হবে না। দ্বিতীয়ত এটা থার্মালি রেসিস্টিভ হওয়ার ফলে, দ্বিতীয়ত এটা ম্যাগনেটিক প্রপার্টি নাই, এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, সব বন্ধনে আবদ্ধ হয়, জোড়া ইলেকট্রন হয়,
ম্যাগনেটিক প্রপার্টি নাই এবং ইনার্ট টাইপ, এই বন্ধন অনেক স্টেবল, স্থিতিশীল, এটা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, অনেকটাই স্টেবল। সো এখন এই ক্ষেত্রে দেখো এটা ট্রান্সপারেন্ট, এখানে আলো খুব সহজেই ঢুকে যায়, এটা ওপেক না, মানে অস্বচ্ছ না, বরং এটা স্বচ্ছ, এখানে খুব সহজে আলো ঢুকে যায়। কেন? কারণ এই সিলিকন ডাইঅক্সাইডের এখানে কোনো ইলেকট্রন এক্সাইটেড হয় না। আমরা জানি একটা ব্যান্ড গ্যাপ থাকে, ইলেকট্রন যে পরিবহন ক্ষমতা যে তার থাকবে, পরিবাহিত হওয়ার, তার মধ্যে যে গ্যাপটা এতটাই বড় এই সিলিকার, এই কাচের গ্লাসের মধ্যে, যে ফোটন কণা তুমি যদি এখানে দাও, ফোটন কণা সেই ইলেকট্রন দ্বারা শোষিত হবে না, বা এই গ্লাসের কোনো মাধ্যম দ্বারা শোষিত না হয়ে সে সরাসরি চলে যাবে, যার জন্য আমরা বলি গ্লাস ট্রান্সপারেন্ট, মানে আলো সহজে চলে যায়, অর্থাৎ এটা ভেদ করে চলে যায়। কেন চলে যায়? যে কোনো একটা বস্তুতে আলো যখন আমরা ফেলি, সে আলোটা কিছুটা শোষণ হয়, তা কিছুটা প্রতিফলিত হয়। তো এখানে কি হয়? এখানে আলো কোনো অংশে শোষিত হয় না, প্রতিসরিত হয়ে চলে যায়, ট্রান্সপারেন্ট, ট্রান্সমিট করে চলে যায়। কারণ এখানে ইলেকট্রনগুলো এতটাই স্টেবল, তো সেই ইলেকট্রন শোষণ করে না। আর শোষণ করার জন্য যে উচ্চতর স্তরে যাবে, যেটাকে আমরা পরিবহন বলি, ব্যান্ড যেটা কন্ডাক্টেন্স যেই লেভেলে হবে, যেই স্তরে হবে, সেখানে অনেক বড় একটা গ্যাপ, যার কারণে আলো শোষিত হয় না। আচ্ছা, যাই হোক, সো এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এই কাচের তাহলে সংকেত কি? যেটাকে আমরা বলি এইভাবে, মেইনলি তো সিলিকা, তার সাথে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড থাকবে, আর এটার অনিয়তাকার, নন ক্রিস্টালাইন, অ্যামরফাস, এটা তার বেসিক যে বৈশিষ্ট্য, ট্রান্সপারেন্ট, এবং এখানে এটার মেল্টিং পয়েন্ট অনেক হাই। তোমরা বুঝতেই পারতেছো, এই ক্যাটিনেশন, এখানে একটা বন্ধন না, সবগুলি বন্ধন ভাঙতে হয়, অণুগুলোকে ছুটাইতে হয়। একটা অণু কিন্তু ছোটানো যায় না, প্রত্যেকটা অণুকে ভাঙতে হয় প্রত্যেকটা জায়গায়, যার জন্য হাই মেল্টিং পয়েন্ট। এবং এখানে দেখো এটা হলো, এটাকে বলা হয় সুপার কুলড লিকুইড বলা হয়, অত্যধিক শীতলীকৃত তরল বলা হয়। কেন? অ্যাকচুয়ালি যদি তুমি বলো কাঁচ কি একটা সলিড মেটার, কঠিন পদার্থ আমরা বলি, অ্যাকচুয়ালি এটা আসলে কঠিন পদার্থ পুরোপুরি ভাবে না। হ্যাঁ, এটাকে বলা হয় এইভাবে, যেমন ধরো আমরা যদি বলি, এইভাবে, তো দেখো কেন কাঁচকে সুপার কুল লিকুইড বলা হয়, অত্যধিক শীতলীকৃত তরল কেন বলা হয়? খেয়াল করে দেখো, আগে আমাদের জানতে হবে সুপার কুল লিকুইড ব্যাপারটা আসলে কি। যে সমস্ত পদার্থ তাদের ফ্রিজিং পয়েন্ট, আমরা জানি ফ্রিজিং পয়েন্ট মানে কি, যেই তাপমাত্রায় পদার্থ জমতে শুরু করে, ফ্রিজ হতে শুরু করে, অর্থাৎ সলিড হয়। তো এমন কিছু পদার্থ আছে যারা আমরা যদি ফ্রিজিং পয়েন্ট সৃষ্টি করি, মানে যেই তাপমাত্রায় ফ্রিজ হয়, সেই তাপমাত্রায় যেখানে তার জমে যাওয়ার কথা, সলিড হওয়ার কথা, সেখানে সলিড না হয়ে এটা লিকুইড অবস্থায় থেকে যায়, অর্থাৎ অণুগুলো মুভমেন্ট থাকে খুব ধীরে ধীরে। যদি ফ্রিজিং পয়েন্টে এসে ফ্রিজ না হয়ে, না জমে, সলিড না হয়ে সেই লিকুইড অবস্থাতেই বিরাজ করে, তাকে আমরা বলি সুপার কুলড লিকুইড বলা হয়। তো এই ক্ষেত্রে কাঁচের কেন আমরা বলি, যদি কাঁচের স্ট্রাকচার দেখা, ধরো একটা কাঁচের তোমরা জানালাই বলা হয়, অনেক পুরাতন যে জানালাগুলো তোমরা দেখবা, খেয়াল করে দেখবা, যেগুলো অনেক পুরাতন জানালা, কাঁচের জানালা, দেখবা নিচ দিয়ে মোটা হয়ে যায়, অর্থাৎ এবার যদি আমি থিকনেস যদি দেখাই, নিচ দিয়ে দেখবা একটু মোটা হয়ে যায়। এই যে মোটা হয়ে যায় কেন? কারণ দেখা যায় যে এই কাচের যে ইউনিটগুলা, সূক্ষ্ম এককগুলা, কাচের যে স্ট্রাকচার, কাচের ভিতর যে সিলিকা যে স্ট্রাকচারগুলো, সূক্ষ্ম একক যেগুলো আমরা ধরবো, সেগুলোর মধ্যে ধীর গতিতে চলাচল হয়, প্রবাহ হয়। সলিড বলতে আমরা কি বুঝি? সলিড বলতে আমরা বুঝি একেবারেই সলিড থাকবে, অর্থাৎ সেখানে কোনো ধরনের অণুর মুভমেন্ট হবে না, হয়তো তার জায়গায় সে অল্প ভাইব্রেশন হয়, কিন্তু সলিড অবস্থায় কোনো মলিকিউল, কোনো অণু বা পরমাণু কি করবে না, চলাচল করবে না। এটা হলো সলিড স্টেট, সে তার নিজ জায়গায় স্থির। কিন্তু দেখা যায় এই যে গ্লাস, তার যে সূক্ষ্ম কণাগুলো ধীর গতিতে প্রবাহ হয়। ধীর গতিতে প্রবাহ মানে নিচে গিয়ে কিছুটা জমে যায়, এই জন্য মোটা হয়। এই যে ধীর গতিতে, যেটা আমরা কখনো অনুধাবন করতে পারবো না, যে এটা সলিড অবস্থায় থাকার কথা যেখানে, সেখানে তার কণাগুলো এই অবস্থাতেই কিছুটা মুভ করে, ধীর গতিতে খুব ধীরে ধীরে মুভ করে, যার জন্য আমরা এটাকে বলি সুপার কুলড লিকুইড, মানে অত্যধিক শীতলীকৃত তরল যাকে বলা হয়। তার মানে না যে গ্লাস একটা লিকুইড তরল, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এই
যে যে সমস্ত পদার্থের অণুগুলো ফ্রিজিং পয়েন্টে মানে যে তাপমাত্রায় সে সলিড থাকার কথা সেই সময় সে লিকুইড হয়ে মুভ করতে পারে তাদেরকে বলা হয় সুপার কুলড লিকুইড। এই ক্ষেত্রে গ্লাসের ক্ষেত্রে এটা এমন একটা পদার্থ যাকে আমরা পুরোপুরি সলিড বলতে পারতেছি না, সলিড মেটার বলতে পারতেছি না, কারণ হচ্ছে তার সূক্ষ্ম এককগুলো ধীর গতিতে প্রবাহমান হয়, যার জন্য এই প্রবাহমান হওয়ার কারণে গ্লাসের নিচে দেখবা মোটা, তো এই জন্য এটাকে বলা হয় সুপার কুলড লিকুইড। আচ্ছা, তো এখন দেখো আমরা দেখি যে এই গ্লাসটা কিভাবে প্রিপেয়ার করা হয়, ম্যানুফ্যাকচারটা আমরা দেখব। আচ্ছা, আমরা ম্যানুফ্যাকচারটা দেখি। কাজ যখন বানাবো অবশ্যই আমরা যে কম্পোজিশনগুলা, সিলিকা তো সবচেয়ে বেশি 60% বা তার চেয়ে বেশি আমরা সিলিকা এখানে দেব, অনুপাত অনুযায়ী যেটা দরকার সেটা আমরা দেব। তো সিলিকা যেহেতু কাঁচ, তার এই কাঁচের মেল্টিং পয়েন্ট আমরা যেটা সুন্দর শেপ দেব, আকৃতি দেব, তাকে তো গলাইতে হবে, তাকে তো মেল্ট করাইতে হবে। তাহলে মেল্ট করাবো কিভাবে? তার তো অনেক হাই মেল্টিং পয়েন্ট, যার জন্য আমাকে রিফ্লাক্সিং কিছু ম্যাটেরিয়াল লাগবে যেটা রিফ্র্যাক্টর হিসেবে কাজ করবে। মানে যারা রিফ্র্যাক্টরি বলতে বোঝাচ্ছে যে তাপটাকে মানে সঠিকভাবে পৌঁছায় দিবে এবং দ্রুত মেল্টিং পয়েন্ট আনতে পারে, এমন কিছু লাগবে যাতে করে কাচের গলনাঙ্কটা কমে যায়। সেই হিসেবে আমাদের এই সোডিয়াম অক্সাইড দরকার, ক্যালসিয়াম অক্সাইড দরকার, যারা এই সিলিকার যে বন্ধন ত্রিমাত্রিক টেট্রাহেড্রাল তাদের মধ্যে গিয়ে ইন্টারঅ্যাক্ট করবে, বন্ডটাকে দুর্বল করে গলতে সহজ করবে, গলতে সুবিধা করবে, যাতে আমি দ্রুত ওইটা আমরা অর্জন করতে পারি। তো সেই হিসেবে আমাকে সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট দিতে হবে। এটাকে আমরা ফেলিসপারা বলতে পারি, বিগালক, যারা দ্রুত এটাকে গলাবে, কাচকে গলাবে। তো সিলিকা আমি মেনলি দিব, আর যতটুকু অনুপাত দরকার ততটুকু আমরা এগুলি দিব। সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট যখন একসাথে হবে প্রচন্ড তাপে এরা এখানে জমা হবে। এখানে কিছু কালেট দেওয়া থাকে, সবুজ কালার যেটা দেখাচ্ছে, কালেট মানে কি? কুলেট বলা হয় বা কালেট বলা হয়। কিছু পুরাতন কাঁচ এখানে দেওয়া হবে। এই পুরাতন কাঁচের টুকরাগুলা কি করবে? পুরাতন কাঁচের টুকরাগুলা তাদের গলতে সাহায্য করবে এবং একটা কাঁচে আরেকটা খুব দ্রুত গলে যায়। তো এটা জাস্ট তার গলনটা আরো দ্রুততা অর্জনের জন্যই এই কুলেট বা কালেট এখানে দেওয়া। সো যখন নাকি এগুলো সব একসাথে হবে প্রচন্ড তাপমাত্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সব গলে যাবে, গলে আমি এখানে রান করাবো। এই কাজ আমি কি উদ্দেশ্যে বানাবো? যদি কোনো কালারফুল কিছু বানাতে চাই সেখানে আমরা অবস্থান্তর মূল্য দিতে পারি, বা যেটা আমার দরকার, যে আমি কাজ যে উদ্দেশ্যে বানাবো সেই ধরনের জিনিসগুলো আমি এখানে দিতে পারবো মিশিয়ে। তখন আমি এক জায়গায় এনে শেপ দিব। ধরো আমি একটা পাত্র বানাবো, তো ওইটা একটা শেপ দিব। যখন এটা গলিত অবস্থায় থাকে তখন আস্তে আস্তে একটু ঠান্ডা হওয়ার আগেই যখন একটা শেপ দেওয়া যায় তখন এটাকে একটা শেপ দিতে হবে ওই কাজটাকে, যেই উদ্দেশ্যে আমি বানাচ্ছি। তো এখন এই শেপ দেওয়ার পর এখনই কিন্তু অনেক গরম, যদি সাথে সাথে আমি বাইরে এটাকে নিয়ে আসি, বাইরে যদি নিয়ে আসি 25 ডিগ্রি, ধরো কথার কথা আমাদের বাইরে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো প্রচন্ড গরম থেকে যদি ঠাস করে ঠান্ডা হয়ে যায় তাহলে এত দ্রুত জমে যাবে যে এলোমেলো ভাবে অণুগুলা বসে পড়বে। এলোমেলো ভাবে যদি বসে পড়ে তাহলে কি হবে? কাজটা ভঙ্গুর হবে, ব্রিটল হবে। তার মানে ক্রিস্টালগুলো তো ঠান্ডা হলে কি হয়? ধরো এইভাবে ছিল, মানে ক্রিস্টাল না, মানে নন ক্রিস্টালাইন ফর্ম যেখানে থাকে, অণুগুলো দূরে দূরে ছিল, ঠান্ডা হওয়ার পর তারা কি জমবে, কিন্তু উল্টাপাল্টা ভাবে জমবে, আনত ভাবে, এমন ভাবে জমবে যে এটা ভঙ্গুর ধর্ম দেখায়, মানে ব্রিটল, অর্থাৎ অল্প চাপেই এটা ভেঙে যাবে। যাতে এমনটা না হয় তার জন্য এটাকে কোমলায়ন করতে হয়, মানে পান দেওয়া, মানে অ্যানিলিং। অ্যানিলিংটা হচ্ছে এখানে প্রচন্ড গরম ছিল শেপ দেওয়ার পর, সাথে সাথে আমি বাইরে আনবো না, মানে ধরো কথার কথা এখানে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সাথে সাথে যদি বাইরে আনি তাহলে জমে যাবে, হ্যাঁ এটা ঠিক, কিন্তু এটা ভঙ্গুর হবে খুব দ্রুত। যদি অণুগুলা তুমি দ্রুত যদি বসাও অগোছালো হবে, অগোছালো হলে কোন একদিকে চাপ পেলে এটা ভেঙে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। যার জন্য আমি কি করব? এটাকে অ্যানিলিং করতে হয়। অ্যানিলিং মানে কি? এটা সাথে সাথে আমি 25-এ না এনে আরেকটা ফ্লো সিস্টেম করব, যেখানে এখান থেকে এখানে আনাবো চেম্বার, বিভিন্ন চেম্বার থাকবে। ধরো এখানে তার কাছাকাছি গলনাঙ্কে না, যে তাপমাত্রা গলে সেই তাপমাত্রার কাছাকাছি, লাইক ধরো এখানে ধরো 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যাতে আস্তে আস্তে ঠান্ডা হয়, ধীরে ধীরে ঠান্ডা হয়। ধরো এখান থেকে এখানে পাঠাবো, এখানে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ধরো এখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটা সময় এরপরে যখন বাইরে আনবো তারপর 25 ডিগ্রিতে সে আসবে।
তাহলে কি হয়, যদি ধীরে ধীরে শীতল হয় আস্তে আস্তে ইট উইল বি সেটেল ডাউন, ধীরে ধীরে এটা সেটেল ডাউন হবে, আস্তে আস্তে একটা পর একটা বসবে যাতে এটা টেকসই হয়। তো এটাকে বলা হয় পান দেওয়া, কোমলায়ন। অর্থাৎ আমি দ্রুত এটাকে উত্তপ্ত, খুব প্রচন্ড উত্তপ্ত অবস্থায় যদি বের করি তাহলে ভেঙে জিনিসটা ভঙ্গুর প্রকৃতির হয়, যার জন্য আমি এটাকে ধীরে ধীরে ঠান্ডা করব। ধীরে ধীরে ঠান্ডা করলে কি হয়, আস্তে আস্তে অণুগুলা জমবে, অণুগুলা একটার পর একটা বসবে, যার জন্য এটা কি হয় না, ভঙ্গুর হয় না। এটাকে বলা কোমলায়ন, এটাকে শেপিং। এখানে মিশাবো, গলনাঙ্ক কমানোর জন্য আমরা পুরাতন কাঁচের টুকরা দিব। এই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার অফ গ্লাস। আচ্ছা, এখন আমরা দেখব সিরামিক। সো দেখো, এটা কাচের মতোই, এখানে কিন্তু চায়না ক্লে হচ্ছে মেইন উপাদান। চায়না ক্লে মানে কাদা। তো এই ক্লে বা কাদার সংকেতটা কি, খেয়াল করে দেখো, এখানে অ্যালুমিনিয়াম আছে, সিলিকা আছে, আর ওয়াটার মিলেই কিন্তু এই ক্লে বা কাদা, যাকে আমরা বলি চায়না ক্লে। আর তার সাথে বাইন্ডার হিসেবে দিতে হয় কিছু কাচের উপকরণ। তার মানে কাচও কিন্তু ওয়ান কাইন্ড অফ সিরামিক। সো এই চায়না ক্লে বা কাদা, এটা দিয়েই তো আমি যে কোনো শেপ বানাতে পারতেছি না। এটাকে বাইন্ডার হিসেবে নেওয়া হয় সিলিকা, যে নাকি মজবুত গঠনের মাধ্যমে এদেরকে ধরবে, আটকাবে। তাই এটা হলো মেইন কম্পোনেন্ট ক্লেটা, তার সাথে কিছু সিলিকা থাকবে। এবং যেহেতু এটার গলনাঙ্ক অনেক হাই, আমি একটা নির্দিষ্ট শেপ দিব, তাকে তো নরম করতে হবে, গলাইতে হবে, মেল্ট করতে হবে। তো এমনি এমনি তো এই সিলিকা গলবে না। সিলিকার মেল্টিং পয়েন্ট তো অনেক উচ্চ, তোমরা কাচের লেকচারে তোমরা দেখছো অলরেডি, এর আগের যে ভিডিও ছিল। তো সেই হিসেবে তুমি দেখো সিলিকার গলনাঙ্ক অনেক বেশি। তো এটাকে এখানেও দেখো সিলিকা, আবার অতিরিক্ত সিলিকা বা বালি আমি এখানে দিচ্ছি, স্যান্ড আমি দিচ্ছি। তাহলে এটাকে গলাইতে হবে। এই বিগালক হিসেবে দেওয়া হয় ফেলস্পার। ফেলস্পার কারা, যাদেরকে বলা হয় বিগালক, যারা গলায়, অর্থাৎ মেল্টিং পয়েন্টকে কমায় দেয়। হ্যাঁ, সেই গ্লাসের লেকচারে তোমরা দেখছিলা, গ্লাসের মেল্টিং পয়েন্ট কমায় দেয় বিভিন্ন অক্সাইড, ধাতুর অক্সাইড। তাহলে আমরা ফেলস্পার হিসেবে বা বিগালক হিসেবে কাকে নিব, এদের গলনাঙ্ক কমানোর জন্য এই ধরনের অক্সাইডগুলো আমরা নিব, যা এদের গলনাঙ্ককে কমিয়ে দিবে। আচ্ছা, তো এটা কিন্তু সিরামিক কিন্তু অপেক বলা হয়, মানে অস্বচ্ছ। এটা স্বচ্ছ না, এটা ক্রিস্টালাইনও আছে, কিছু সেমি ক্রিস্টালাইন, নন ক্রিস্টালাইনও আছে। এটা আলো রিফ্লেক্ট করে অথবা শোষণ করে নেয়, যা ট্রান্সমিট করে না। আচ্ছা, এখন এইটা ধরো, এই যে প্রসেসটা সিরামিক কিভাবে বানানো হয়, ধরো ফার্স্টে আমি আনুপাতিক হারে ক্লে কতটুকু দেওয়া দরকার, সিলিকা যেটা অতিরিক্ত আমি দিব, এইগুলো যে দিব, কখন কিভাবে দিব, ফার্স্টেই সব একসাথে দিব না। ফার্স্টে আমি ক্লে দিব, যখন ক্লেটা দিব, সেই ক্লেটা অ্যারাউন্ড 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন এখানে তৈরি হবে, সেখানে এটা অদানাদার একটা পদার্থে পরিণত হবে, নরম হবে। সেখানে এই পানিটা চলে যাবে, নিরোধিত হবে। তো পানি যখন চলে যাবে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এইটা জাস্ট অদানাদার একটা পদার্থ হিসেবে থাকবে। আরো তাপমাত্রা যদি বাড়াই 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা কি হবে, অবশ্যই এখানে কিন্তু আমরা ফেলস্পার দিব, কারণ অনেক উচ্চ তাপমাত্রা। এখানে আমরা কি দিব, ফেলস্পারটা দিব, বিগালক, ওই অক্সাইডগুলো, ধাতুর অক্সাইডগুলো আমরা এখানে দিব। দিলে কি হবে, এদের গলনাঙ্কটা কমে যাবে। গলন কমে গেলে এরা গলন শুরু হবে, গলন যখন হবে তখন কিন্তু এরা মিশে যাবে। মিশে যেটা আমি পাবো তাকে বলা হয় মুলাইট, এবং এটা কিন্তু হবে দানাদার। এটা হবে মুলাইট বলা হয়। যখন আমি ফেলস্পার দিব, এটা গলে যাবে, গলে দানাদার হবে, এটাকে বলা হয় মুলাইট। এবং সেই মুলাইটের মধ্যে আমি অতিরিক্ত এই যে বাইন্ডার হিসেবে যে সিলিকাটা অ্যাক্সেস, সেটা আবার দিব। সেটা যখন দিব প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেটা দানাদার হয়ে ক্রিস্টাল বেলাইট তৈরি করে। সো এই হলো টোটাল আমার যে সিরামিক আমি পেলাম। এখন এই সিরামিকটা পাওয়ার পর, ধরো এই সিরামিকে আমাদের মুলাইটের সংকেত, আমরা যখন হিট দিব 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 600 ডিগ্রি তাপমাত্রায় পানিটা বের হয়ে যাবে, নিরোধিত হয়ে যাবে। পানিটা যখন বের হয়ে যাবে তখন এই অবস্থায় থাকবে। এই অবস্থায় এটাকে মুলাইট বলা হয়। ধরো যে মুলাইট, তার উপর সিলিকার একটা আবরণ হবে, যে ক্রিস্টোবেলাইট, সিলিকা যে অতিরিক্ত দিব, ধরে নিলাম। ব্যাপারটা আসলে আমি জাস্ট বোঝার জন্য বলতেছি, এমনই যে হয় আমরা এই লেভেলে দেখবো না। আমরা যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে যাই, সেখানে আমরা সিরামিক নিয়ে অনেক কিছু দেখবো। আপাতত জাস্ট বোঝার জন্য আমি বলতেছি যে এই যে আমি দানাদার মুলাইট পেলাম, মুলাইট এটা
প্রচন্ড তাপে ফেলিসপারের উপস্থিতিতে মানে বিগালকের উপস্থিতিতে যারা নাকি এটাকে গলাইতে সাহায্য করে, এদের মাঝে এমন ভাবে ইন্টারঅ্যাক্ট করবে যাতে তাপমাত্রাটা কমে যায়, বন্ধনটা দ্রুত দুর্বল হয়ে শ্রিঙ্কেজ ঘটে, সংকোচন ঘটে, এবং এখান থেকে কিছু ধরো পানি বাষ্প হয়ে চলে গেল, কিছু বন্ধন ভাঙে, ছোট হয়, যার জন্য সিরামিকের শেপটা কি ছিদ্রযুক্ত হয়, ফাঁকা ফাঁকা জায়গা থাকে। তো ছিদ্রযুক্ত যখন হয়, সূক্ষ্ম ছিদ্র থাকে, তো ওর মধ্যে আমি কি দেব, সিলিকা দিব, ক্রিস্টোবেলাইট, তার উপরে আবরণ হিসেবে কি থাকবে, সিলিকা থাকবে। ধরো ব্যাপারটা এমন হয়, আমি যা যদি একটু বোঝার জন্য বলি যে এখানে ধরো এটা আমার মোলাইট, তার উপরে সিলিকার আবরণ থাকে, ধরো সিলিকার আবরণ থাকলো, ক্রিস্টোবেলাইট হিসেবে থাকলো। এখন এইটা কিন্তু আসলে অতটা চকচকে না বা গ্লেজ দিবে না। এইটাকে গ্লেজ দেওয়ার জন্য আমরা কি করি, গ্লেজিং কিছু উপকরণ দেই, অর্থাৎ প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এখানে দিব ধরো লবণ দিব, সোডিয়াম ক্লোরাইড দিব, স্টিম দিব। স্টিম মানে পানির বাষ্প, কারণ এই তাপমাত্রায় পানি তো তরল না, এই তাপমাত্রায় যেটা থাকবে সেটা হলো স্টিম বা বাষ্প। তো যখন সোডিয়াম ক্লোরাইড দিব, লবণ যখন এখানে ছিটিয়ে দেওয়া হয়, তো লবণ কি করে, এই প্রচন্ড তাপে পানির সাথে বিক্রিয়া করে, মানে স্টিমের সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম অক্সাইড আর HCl গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বানাবে, গ্যাসের অবস্থায় এটা নিঃশেষ হয়ে যাবে, এটা হারায় যাবে, এই সোডিয়াম অক্সাইডের তৈরি হবে। প্রচন্ড তাপে পানির সাথে সোডিয়াম ক্লোরাইড কি হবে, বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে সোডিয়াম অক্সাইড তৈরি হবে। আমি এই ক্রিস্টোবেলাইট, এই যে মোলাইটের উপর যে ক্রিস্টোবেলাইট, এখানে আমি কি দিব, এখানে আমি সোডিয়াম ক্লোরাইড লবণ ছিটাই দিব, পানি বাষ্প হবে, পানি বাষ্প হয়ে এই দুটো রিঅ্যাকশন করে কি উৎপন্ন করবে, সোডিয়াম অক্সাইড উৎপন্ন করবে। আর এই সোডিয়াম অক্সাইড কি ধর্মী, ক্ষারক, এটা একটা ক্ষারক, ক্ষারধর্মী, যেহেতু এটা ক্ষারক। আর এখানে কি সিলিকা, এটা কাচের এই উপাদান, এটা কাচের ম্যাটেরিয়াল, তার মানে কি সিলিকা হচ্ছে অম্লধর্মী। আমরা জানি সিলিকা হচ্ছে অম্লধর্মী, আর সোডিয়াম, এই দুটো বিক্রিয়ার ফলে হচ্ছে সোডিয়াম অক্সাইড, এটা ক্ষারধর্মী। তখন এই সোডিয়াম অক্সাইড আর সিলিকা বিক্রিয়া করবে, এদের মধ্যে বিক্রিয়া হলে কি উৎপন্ন হয়, এদের মধ্যে বিক্রিয়া উৎপন্ন হবে সোডিয়াম সিলিকেট। তোমরা অলরেডি অন্য একটা চ্যাপ্টারে তোমরা দেখছো যে কাচের সাথে কেন গ্লাস ক্লিনার আমরা দেই না, টয়লেট ক্লিনার কেন আমরা দেই না, কারণ টয়লেট ক্লিনার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা গিয়ে কি করে, কাচের সাথে বিক্রিয়া করে, সিলিকার সাথে বিক্রিয়া করে, তাহলে এই দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সোডিয়াম সিলিকেট। তো যখন সোডিয়াম সিলিকেট তৈরি করবে, সেটা কি করবে, এই যে এখানে যে ছিদ্র ছিদ্র জায়গা ছিল সেখানে বসে যাবে, বসে গিয়ে স্মুথ এবং টান টান করে গ্লেজ দিবে। অর্থাৎ এই যে এখানে এই সোডিয়াম সিলিকেট, এই সিরামিকে যে সমস্ত জায়গায় ছিদ্র ছিল, ফাঁকা জায়গা ছিল, এই সোডিয়াম সিলিকেট তৈরি করে, যেহেতু উপরে বাইরেতে অতিরিক্ত সিলিকা ছিল আর ভিতরে যেটা আমার ছিল মোলাইট, সেটা তো আসেই, এটা তো আসেই, তার উপর সিলিকা যখন অতিরিক্ত দেওয়া হয়, বাইরে থেকে যখন অতিরিক্ত সিলিকা আমি দিলাম, সেই সিলিকার সাথে সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেটের লেয়ার তৈরি করে। এই সোডিয়াম সিলিকেট একেবারে স্মুথ হয়ে একেবারে ফাঁকা জায়গা পূরণ করে বসে যাবে, ভরাট হয়ে যাবে, এটা খুব গ্লেজ দেখাবে। এভাবে কিন্তু আমরা সিরামিকটা প্রস্তুত করি। আচ্ছা, এবার আমরা সিমেন্ট দেখব। তো সিমেন্ট, এটা আমরা অনেক ব্যবহার, একবারে সবাই আমরা দেখি, জানি। সো এই ক্ষেত্রে দেখো সিমেন্টের মেইন উপাদানটা কি, দুইটা উপাদান আমরা দেখব, একটা ক্যালকেরিয়াস থেকে আসে আর একটা আলজেলেসিয়াস থেকে আসে। ক্যালকেরিয়াস যেটা, সেটা মূলত বোঝায় যেটা ক্যালসিয়াম ঘটিত কোনো যৌগ, তাকে বলে ক্যালকেরিয়াস। সেটা হলো চুনা পাথর, চুনা পাথর থেকে আমরা পাই চুন, যেটা লাইম, ক্যালসিয়াম অক্সাইড, এটাই কিন্তু মেইন আমাদের সিমেন্টের মেইন উপাদানে কিন্তু চুন, ক্যালসিয়াম অক্সাইড, এটা 70% আমাদের প্রয়োজন। আর আর্জেলেসিয়াস যেটা অ্যাকচুয়ালি চায়না ক্লে বা কাদা, যেটা আমাদের এই সিলিকা, অ্যালুমিনিয়াম, আরো কিছু অক্সাইড আমরা পাই, এটার মিশ্রণেই কিন্তু আমাদের সিমেন্টটা হয়। তো আমি এখানে পোর্টল্যান্ড সিমেন্টের কিছু রাসায়নিক সংযুক্তি দেখা অনেক সময় এমসিকিউতে আসে। এখানে ট্রাই ক্যালসিয়াম অক্সাইড সিলিকা, এই 3 অণু বিধায় এটাকে শর্টকাটে C3 দেয়। C3 সিলিকা মানে S, এটা 50%। ডাই ক্যালসিয়াম অক্সাইড সিলিকা, এখানে ডাই মানে 2 সংখ্যাটা থাকার জন্য আমরা C2 দেই, মানে ক্যালসিয়াম ঘটিত যৌগ পদার্থ, আর সিলিকা মানে S। ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনা, এখানে C3, অ্যালুমিনা এর জন্য এখানে A, আর 4 ক্যালসিয়াম, এখানে C4, অ্যালুমিনার জন্য A, আর
ফেরাস অক্সাইডের জন্য F। এদের সংযুক্তি ঠিকভাবে থাকতে হবে। টোটাল যেটা আসবে সেটাকে বলে ক্লিনকার, তার সাথে 2 থেকে 3% জিপসাম যদি দেওয়া হয় তাহলে এটাকে আমরা সিমেন্ট বলি, যেটা বাজারজাত করা হয়। সো এটা কিভাবে বানানো হয় দেখো, ফার্স্টে এই চুনা পাথর যখন কালেক্ট করা হয় এটা অবশ্যই চূর্ণ করা হয়, বিচূর্ণ করা হয়, পিষিয়ে একদম মিহি দানাদার করা হয়। এরপরে এই ক্লেও এগুলি একদম পিষে দানাদার করে মিহি চূর্ণ করে চুন আর এটা একসাথে এখানে পাঠানো হয়। পাঠানোর পর ধীরে ধীরে আমরা বিভিন্ন টেম্পারেচারে, এটা অনেক ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, আমরা বইতে বা ইউটিউবে ভিডিওগুলোতে আমরা দেখতে পারবো। তো এখানে যখন এই তাপমাত্রা এটা যখন পড়তে থাকবে, এটা আনত ভাবে আস্তে আস্তে যেতে থাকবে আর তাদের রূপান্তর হইতে থাকবে। যখন এই মিশ্রণটা 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসবে, পানি চলে যাবে। যখন এটা 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাবে, তখন এই চুনা পাথরের যে ক্যালসিয়াম কার্বনেট এটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড মানে চুন আমরা পাবো। তো যখন চুন পেয়ে গেলাম, এরপরে যখন 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাবে, তখনই বেশ কিছু বিক্রিয়া হয়। সেই বিক্রিয়াগুলো দেখো, যে এখানে যে উপাদানগুলো আমরা দেখালাম এগুলো তৈরি হয়, ক্লিনকারটা এখানে তৈরি হয় এই তাপমাত্রায়। তো এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড সিলিকার সাথে এই উপাদানগুলো যা যা এখানে বললাম সব এই টেম্পারেচারে এখানে তৈরি হয়। তৈরি হওয়ার পর যে ক্লিনকারটা আমরা পাই সেটাকে আবার শীতকের মধ্যে এনে ঠান্ডা করে, শীতল হাওয়া প্রবাহিত করে ঠান্ডা করে, এটা জাস্ট আমরা যেটা পাবো তাকে একেবারে যেটা আমরা পাই সেটা ক্লিনকার। এটা একদম কঠিন সলিডের মতো, গোড়া গোড়া বা পাথরের মতো দেখতে অনেকটা। তো এগুলো যখন নাকি টুকরো টুকরো হবে, ধরো টুকরো টুকরো হলো, ক্লিনকার গুলো এমন হলো, হওয়ার পর এইটাকে একেবারে মিহি চূর্ণ করে তার সাথে যখন জিপসাম মিশানো হয়, ওইটাই কিন্তু আমাদের সিমেন্ট প্রস্তুত হয়ে গেল বাজারজাত করার জন্য। এবং এটা অনেক হার্ড, তুমি খেয়াল করে দেখো, গ্লাসেও সিলিকা ছিল মেইনলি, সিনেমাকে কিন্তু সিলিকা ছিল, তার সাথে অ্যালুমিনিয়াম অনেক হার্ড। এখন সিমেন্টে তুমি দেখো অনেক শক্তিশালী যেটা ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে কিন্তু সেই সিলিকা কিন্তু আছে। সো এখন খেয়াল করে দেখো, এটা আরো বেশি হার্ড, আরো বেশি শক্ত, যেটা কনক্রিট। আচ্ছা, এখন এখানে সিমেন্টটা সেটিং হয় কিভাবে, জমে কিভাবে? দুই ধরনের রিঅ্যাকশন হয়। একটা হচ্ছে হাইড্রোলাইসিস, যাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ। হাইড্রো মানে পানি, লাইসিস মানে ভেঙে যাওয়া, পানিতে ভেঙে যায় একটা বিক্রিয়া হয়। আরেকটা হচ্ছে হাইড্রেশন, যেটাকে বলা হয় পানি যোজন, পানি যুক্ত হয়। তো হাইড্রোলাইসিসে কি হয়? হাইড্রোলাইসিসে খেয়াল করে দেখো, ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকা পানিতে ভেঙে কি হয়, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর এটা হয়। আর এদিকে যেটা নাকি C3A মানে ক্যালসিয়াম অক্সাইড আর অ্যালুমিনা, এটা ভেঙে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ডিপোজিটেড হয়। অর্থাৎ আমি যদি বলি এইভাবে, একটা বিক্রিয়া যদি আমরা এইভাবে দেখাই, ধরো এইভাবে যদি বিক্রিয়া হয়, হাইড্রোলাইসিস কাকে বলে? যেটা পানিতে ভেঙে যায়। যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড ভাঙে, পানিতে যদি ভাঙে কি হয় হাইড্রোলাইসিস, এটা একটা H+ হয় আর একটা OH- হয়, এখানে 2+, 2-, তো ক্যালসিয়াম 2+ হাইড্রোক্সাইডকে ধরে আর O2- প্রোটনকে ধরে। এটা প্রোটনকে দুইটা যখন ধরবে আমরা দেখব সেটা তো সরে গেল। আর ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম যখন এটা ধরবে তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রূপান্তর হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অপরদিকে অ্যালুমিনার কথা যদি দেখো, অ্যালুমিনা পানিতে আর্দ্র বিশ্লেষণ হওয়া মানে কি, পানি ভেঙে H+ আর OH- হয়, অ্যালুমিনিয়াম 3+, সেই 3+ হাইড্রোক্সাইডকে ধরবে এখানে যেটা মানে অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়নকে ধরবে, তাহলে হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এবং আমরা জানি এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এদের দ্রাব্যতা অনেক কম। তোমরা দ্রাব্যতার চ্যাপ্টারে তোমরা দেখছো যে এদের দ্রাব্যতা গুণাঙ্কের মান অনেক কম হওয়ায় এরা সহজে অদক্ষিপ্ত হয়। অদক্ষিপ্ত হয় মানে কি, সলিড হয়, ডিপোজিটেড হয়, তখন কি হয়, জমে যায়। তখন কি হয়, এরা জমে যায়। যেহেতু তাদের দ্রাব্যতা গুণাঙ্ক অনেক কম, তারা হাইড্রোলাইসিস হয় মানে পানিতে ভেঙে যায়, পানি ভেঙে যায়, ভেঙে গিয়ে বিক্রিয়া করে নতুন প্রোডাক্ট বানায়। পানি ভেঙে যায়, ভেঙে নতুন প্রোডাক্ট বানায়। এবং যাদের দ্রাব্যতা গুণাঙ্ক অনেক কম তারা খুব সহজে অদক্ষিপ্ত হয়। এটার অর্থই তারা ডিপোজিটেড হয়ে জমে যায়, মানে সিমেন্ট জমে, সিমেন্টটা জমে যায়। আর একটা হচ্ছে পানি যোজন মানে হাইড্রেশন, সেটা তার বিপরীত। অর্থাৎ এখানে এই ক্যালসিয়াম সিলিকা বা অ্যালুমিনা খুব সহজে পানিকে যুক্ত হয়ে তারা কলয়েড বানায়, জেল বানায়। কলয়েড জেল প্রকৃতির কলয়েড তারা বানায়। তোমরা জানো কলয়েড কাকে বলে? যদিও এটা অসমসূত্র দ্রবণ, যদি আমরা জানি এটা একটা অসমসূত্র দ্রবণ, কিন্তু তারপরও এই সলিড কণাগুলো পানিতে এমন ভাবে থাকবে যে আমাদের কাছে মনে হবে এটা একটা সমসূত্র দ্রবণ।
এমন ভাবে জমবে। সো এখানে তোমরা কলয়েড জানো, তোমরা দেখছো কলয়েডের পড়াশোনা ফার্স্ট পেপার দেখছো, দুধ একটা কলয়েড কেন, পানি এবং চর্বি এখানে থাকে। কিন্তু আমরা কখনোই খালি চোখে না চর্বি দেখি না পানিকে দেখি, কোনোটাকে আমরা দেখি না, দেখে একটা সমস্যাত দ্রবণ। ঠিক একইভাবে আমরা যখন দেখবো বাটার, বাটার পুরোটা কিন্তু লিপিড চর্বি, মাঝামাঝি কিছু কিছু পানি। তো আমরা পানিকেও দেখি না চর্বিকেও দেখি না, এটাকে বলা হয় কলয়েড। তো জেল যেখানে সলিড হচ্ছে আমাদের যে কণাগুলো ভাসবে সেটা হচ্ছে যে মানে সলিড, পানিতে ভাসবে, পানিতে আটকানো থাকবে, সলিডের মধ্যে কিছু পানি থাকবে, এটাকে বলা হয় জেল। এটা এক ধরনের কলয়েড, যদিও এই কণাগুলো পানিতে মিশে নাই, কিন্তু পানির সাথে এমন ভাবে থাকবে দেখে মনে হবে যে তারা একটা একই প্রকৃতির, যাকে বলা হয় জেল, কলয়েড জেল। সো এটাও কিন্তু জমে গেল, আবার এটাও ডিপোজিটেড হয়ে গেল, তখন সিমেন্টটা জমে গেল, আমরা বলি সিমেন্ট তৈরি হয়েছে, এটাকে আমরা ক্লিংকার বলি। কিন্তু এই যে সেটিং হওয়াটা, এটা খুব যদি দ্রুত হয়, একটা জিনিস আমি একটা জিনিস সাজাবো গুছাবো, খুব দ্রুত যদি কোনো জিনিস রাখি, একটা টেবিলে বই রাখবো, খুব দ্রুত রাখতে গেলে বইটা কিন্তু অগোছানো হয়। অর্থাৎ এইটা যদি খুব দ্রুত জমে যায়, ওই সিমেন্ট দিয়ে, ওটাকে আমরা ক্লিংকার বলি, ওটা দিয়ে যদি বিল্ডিং করি তাহলে অল্প আঘাতেই ভেঙে যাবে। কারণ তার ধরো একটা এরকম, আরেকটা এমন, আরেকটা এমন, উল্টাপাল্টা, যার জন্য এটার মাঝখানে ধরো গ্যাপ থেকে যায়, ডিফেক্ট থেকে যায়, অল্প আঘাতেই ভেঙে যায়। কিন্তু এটা যাতে খুব দ্রুত না জমে তার জন্য এখানে জিপসাম দেওয়া হয়। তো জিপসাম দিলে কি হয়, এই যে জিপসাম দিলে এই যে যেটা নাকি স্পেশালি ক্যালসিয়াম অক্সাইড এবং অ্যালুমিনা খুব দ্রুত পানির সাথে যুক্ত হয়ে যেটা করত, পানির সাথে যুক্ত হাইড্রোলাইসিস পদক্ষেপটা করতো, এটাও হতে দিবে না। অথবা যে কলয়েড জেল বানাতো এটা হতে দিবে না। কেন? কারণ এই জিপসাম যদি উপস্থিত থাকলে এদের সাথে ইন্টারঅ্যাক্ট করে এমন একটা যৌগ বানাবে অন্তর্বর্তী, যেটা পানির সাথে সহজে যুক্ত হতে দিবে না, সহজে দিবে না, তবে ধীরে ধীরে হবে। যখন ধীরে ধীরে হবে, একটা জিনিস যখন ধীরে ধীরে করা হয় তখন সুন্দরভাবে বসতে পারে, তখন এটা মজবুত হয়, স্ট্রং হয়। এই জন্য জিপসাম দিলে সিমেন্টটা মজবুত হয় এবং এটাকে বাজারজাত করা যায়। যখন কোনো কোশ্চেন হয় যে গ্লাস, সিরামিক বা সিমেন্টের ফর্মুলাটা কি হবে, আমি এক্স্যাক্টলি সিমেন্টের সংকেতটা লিখি নাই, মোটামুটি একটা জাস্ট আমি লিখছি তোমাদের বোঝার জন্য। তো অনেক সময় প্যাচ লাগে, কোনটা সিমেন্টের সংকেত, কোনটা সিরামিকের সংকেত, কোনটা গ্লাসের সংকেত। একটু এভাবে মনে করো, ধরো একটা প্লাস্টিক কিছুটা এতটা হার্ড না যতটা শক্ত একটা কাঠ, অনেক হার্ড কাঠ। আর লোহা দিলে এটা আরো হার্ড হয়। একটা প্লাস্টিকের সাথে যদি একটা কাঠ জুড়ে দাও, একটা কাঠ সেটা অনেক শক্তিশালী হবে, তার সাথে যদি লোহা তুমি যদি যুক্ত করো তাহলে আরো শক্তিশালী হবে। গ্লাস কি ছিল? গ্লাস হলো মেইনলি সিলিকা, তার সাথে এরা কিছু জাস্ট বিকল্প হিসেবে ছিল। গ্লাস মেইনলি সিলিকা ছিল। আচ্ছা তোমরাই বলো, গ্লাস থেকে সিরামিক কি শক্ত না নরম? অবশ্যই সিরামিক গ্লাস থেকে অনেক হার্ড। গ্লাস থেকে অনেক হার্ড বিধায় এটা সিলিকা কিন্তু আছে। তুমি দেখো চায়না ক্লে যেহেতু অ্যালুমিনা থাকবে, হার্ডনেস বেড়ে গেল। তাহলে সিমেন্ট নিশ্চয়ই আরো হার্ড, কনক্রিট। তার মানে এখানে সিলিকা তো আছে, তার সাথে ক্যালসিয়াম অক্সাইড, যেটা নাকি খুব শক্তিশালী, ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা অনেক বেশি। সো তুমি দেখো এখানে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড মেইন প্রধান সংকেত হিসেবে ছিল না, বিগালক হিসেবে কিছু ছিল ফেলিসপার, কিন্তু মেইনলি চায়না ক্লের মধ্যে ছিল না। আর এখানে শুধু গ্লাসের মেইন ছিল সিলিকা, কিছু অক্সাইড ফেলিসপার হিসেবে ছিল। আর সিমেন্টে মেইনলি কিন্তু ক্যালকেরিয়াস, যেটা চুন, সেটা মেইনলি, এবং বিভিন্ন কম্পোজিশনে থাকবে, সিলিকাও থাকবে, অ্যালুমিনাও থাকবে, চায়না ক্লেও আছে, সিলিকাও আছে, গ্লাস, সিরামিক যা আছে সব সিমেন্টে, কিন্তু মেইনলি ক্যালসিয়াম অক্সাইড। তো তুমি যদি এইভাবে পার্থক্যটা বুঝো তাহলে কিন্তু তোমার জন্য বোঝা সহজ। আর গ্লাসে তুমি জানো টয়লেট ক্লিনার ইউজ করা যায় না, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সিলিকার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট বানায় ফেলে, তোমরা জানো। এই জন্য টয়লেট ক্লিনার ইউজ করা যায় না, যার কারণে গ্লাস ক্লিনার ইউজ করি, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, এটা সিলিকার সাথে বিক্রিয়া করে না। কিন্তু সিরামিক, যেটা নাকি আমরা বেসিন দেখি বা কমোড দেখি, সিরামিকে কেন টয়লেট ক্লিনার আমরা দেই, কোনো ক্ষতি হয় না কেন? কারণ সিরামিকের যে এই মুলাইট, যেটা মুলাইট আমরা বলে থাকি, সিরামিকের যে মুলাইটটা আমরা পাই, সেই মুলাইটের উপরে আবরণ থাকে সিলিকা। তোমরা দেখছো সিলিকা থাকে, যখন সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয় প্রচন্ড তাপে সোডিয়াম সিলিকেট তৈরি হয়। সোডিয়াম সিলিকেটের একটা স্তর থাকে যেটা গ্লেজ করা থাকে, যার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দাও সে কখনোই এই সিলিকাকে পাবে না, সোডিয়াম সিলিকেটকে পাবে, যার জন্য আমরা কি এখানে এটা প্রবলেমটা ফেস করি না।
আর সিমেন্টের যে কোশ্চেন তোমরা জানো জিপসাম কেন দেওয়া হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। জিপসাম যাতে দ্রুত জমাট না বাঁধে সেটার জন্য আমরা জিপসাম দিই। এই প্রশ্নগুলো বা এই টেকনিকগুলো মাথায় থাকলে কখনো তুমি এই প্রবলেমগুলো তোমার ভুল হবে না। অর্থাৎ এইটা যতটুকু তার চেয়ে বেশি হার্ডার, এটা অ্যালুমিনা তার চেয়ে বেশি হার্ডার, এটা যা যা আছে সব এখানে আছে, উপরোক্ত এখানে ক্যালসিয়াম অক্সাইড।